এখানে ক্লাস 7 নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা অলরেডি ফাইল ওপেন করে রান করে রেখেছি, এখন জাস্ট কাজ করা শুরু করব। আর আপনারা এইখানে একটা দুইটা টিএক্সটি ফাইল রয়েছে, জাভাস্ক্রিপ্ট এবং jQuery। আমরা জাভাস্ক্রিপ্টের বেশ কিছু বিষয় এখানে দেখব। ঠিক আছে, এখানে লিস্ট করা রয়েছে। আমরা খুব বেশি কিছু দেখব না, যতটুকু আমাদের জানলেই হবে অতটুকু দেখে আমরা সামনে আগাবো আর কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা HTML CSS এর মতো না। HTML CSS মার্কআপ বা ডিজাইন করার পারপাসে ব্যবহার করা হয়, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং করা হয় এটার মাধ্যমে। ওকে, কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখব। জাভাস্ক্রিপ্টকে সংক্ষেপে জেএস বলে, আপনারা হয়তোবা জানেন। ওকে, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য আমরা এখানে প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদেরকে প্রথমে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ শুরু করলাম এবং হচ্ছে এই জায়গায় স্ল্যাশ দিয়ে শেষ করে দিচ্ছি স্ক্রিপ্ট। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট ট্যাগ শুরু করলাম এবং হচ্ছে শেষ করে দিলাম। দেন এটার ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি var। দেন আপনি একটা নাম দিবেন, ফর এক্সাম্পল ফার্স্ট নেম, ফার্স্ট, দেন নেম, দেন ইকুয়াল দিয়ে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনো একটা ব্যবহার করেন। দেন এখানে একটা নাম লিখেন। তো এখানে ভেরিয়েবল যখন আমি নামটা দিয়েছি, ফার্স্ট নেম দুইটা ওয়ার্ড ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন। তো যখন আপনি দুইটা বা তিনটা ওয়ার্ড ব্যবহার করবেন, এক্ষেত্রে খেয়াল করবেন যে সেকেন্ড ওয়ার্ড বা থার্ড ওয়ার্ড যেগুলো থাকবে এগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ওকে, এটাকে ক্যামেল কেস নোটেশন বলা হয়। এভাবেই লিখতে হয় আর কি, নিয়ম এভাবেই মানুষজন লিখে। তো এখানে একটা ভেরিয়েবল নিলাম ফার্স্ট নেম মশিউর। দেন এই লেখাটা আমি স্ক্রিনে প্রিন্ট করতে আছি। ঠিক আছে, এখন প্রিন্ট করার জন্য এখানে আমরা কনসোল দেন ডট লগ, কনসোলে দেখতে আছি। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। দেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট, দেন নেম, এবং আমি সেভ করতেছি। তো যখন আপনি কনসোল ডট লগ ব্যবহার করবেন তখন এখানে নরমালি স্ক্রিনে কোনো আউটপুট দেখতে পাবেন না। দেখতেই পাচ্ছেন কোনো কিছুই নেই। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্ট করব। ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ইন্সপেক্টর দেন হচ্ছে কনসোল। তো কনসোলে ক্লিক করবেন। কনসোলে ক্লিক করার পর দেন আমরা এই জায়গায় একটা রিলোড দিব একবার। এখানে অনেক কিছু আসতেছে, আপনারা যেগুলো ইরর আসতেছে যে এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। আমার এখানে অনেক অ্যাড অন ইনস্টল করা আছে, তো এগুলোর কারণে এগুলো আসে। এখন যেটা আমরা শো করাতে যাচ্ছিলাম, ওই যে ফার্স্ট নেম মশিউর, এই মশিউর লেখাটা আসছে কিনা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে মশিউর লেখাটা অলরেডি শো করতেছে। ওকে, এখন কনসোল ডট লগ ছাড়াও যদি আমরা ধরেন এখানে অ্যালার্ট ব্যবহার করি, অ্যালার্ট, এবং এখন আর কনসোলে আসতেছে না, এখন হচ্ছে এই যে আমাদের এখানে একটা অ্যালার্ট আসতেছে, বক্স আসতেছে, দেন ওই জায়গায় মশিউর লেখাটা রয়েছে। তবে বিভিন্ন জায়গায় আসলে শো করাতে পারবেন। আপাতত শেখার পারপাসে আমরা অ্যালার্ট এভাবে না করে কনসোল ডট লগ এখানে আমরা কিছু জিনিস দেখব। ওকে, ক্লিক করে দেন হচ্ছে রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশিউর লেখাটা আসছে। তাহলে আমরা ভেরিয়েবল কি জিনিস জানলাম। ছোট ছোট করে জাস্ট মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলেই হবে। হ্যাঁ, খুব বেশি কমপ্লিকেশনে যাওয়ার প্রয়োজন নেই। আমি এক কথায় বলে দেই যে ভেরিয়েবল জিনিসটা কি। এটা একটা ভেরিয়েবল যেখানে আমরা এই ভ্যালুটা স্টোর করে রাখলাম, যখনই ভেরিয়েবলটাকে আমরা কল করতেছি সেই ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিচ্ছে বা দেখাচ্ছে। ওকে, তো ভেরিয়েবলের পর দেন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা টাইপ সম্পর্কে। এক ধরনের ডাটা রয়েছে স্ট্রিং টাইপ ডাটা। যেমন এখানে যখনই আপনি কোনো ভেরিয়েবলের ভ্যালু সিঙ্গেল কোটেশন অথবা আপনি ডাবল কোটেশনের ভিতরে যদি রাখেন তাহলে এটা স্ট্রিং টাইপ ডাটা হবে। ঠিক আছে, এই যে আমি এখানে মসুর লিখলাম, এখানে আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্ট্রিং টাইপ ডাটা। এখানে যাই লিখেন না কেন তাই শো করবে। ধরেন আমি এখানে আচ্ছা মসুর এটা থাকুক, দেন নিচে আরেকটি ভেরিয়েবল নিলাম, ফর এক্সাম্পল এইজ, দেন ইকুয়াল ডাবল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেন এইজের ভিতরে ধরেন আমি এখানে 50 লিখলাম। ঠিক আছে, এবং সেভ করলাম এখানে। আর ফার্স্ট নেম, দেন ফার্স্ট নেমের পরিবর্তে ধরেন এখানে আমি এজ লিখে দিচ্ছি এবং চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন 50 আসছে। এখন ধরেন আমি এখানে 50 প্লাস 50 লিখলাম।
ঠিক আছে, ওটা যেভাবে লিখছেন এভাবেই আসবে, এমন করবে না যে 50-50 যোগ করে আপনাকে 100 দেখাবে। ওকে, মানে আপনি এখানে যাই লিখেন না কেন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে ওইটাই দেখাবে। ঠিক আছে, তো এই ধরনের ডাটাগুলোকে বলা হয় স্ট্রিং টাইপ ডাটা। ওকে, এখন হচ্ছে আমরা নাম্বার টাইপ ডাটা নিয়ে কাজ করব। ধরেন আপনি এখানে কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন কিছুই ব্যবহার করলেন না, জাস্ট এখানে আমি 100 লিখলাম এবং দেখতে পাচ্ছেন 100 এখানে পারফেক্টলি কাজ করতেছে। এবং যদি আমি এখানে 100 প্লাস 100 এইভাবে যদি লিখি 200, দেখতে পাচ্ছেন এখন কাউন্ট হচ্ছে, এখন কিন্তু যেভাবে আছে এভাবে দেখাচ্ছে না। ওকে, তো আপনি যখন নাম্বার টাইপ ডাটা ব্যবহার করবেন, কোটেশন মানে নাম্বারটা ব্যবহার করতেছি এই জন্যই কিন্তু এরকম কাউন্ট গুলো হচ্ছে। আপনি যোগ করতে পারবেন, চাইলে আপনি গুণ করতে পারবেন স্টার দিয়ে, চাইলে আপনি ডিভাইড করতে পারবেন, ঠিক আছে, মাইনাস করতে চাইলে মাইনাস করতে পারবেন, সবই সুন্দর করে এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এইটা হচ্ছে নাম্বার টাইপ ডাটা। তারপর আমরা বুলিয়ান টাইপ নিয়ে কাজ করব। তাহলে এইচটা আমি আপাতত এখানে রাখতেছি। তারপর এই জায়গায় আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, ফর এক্সাম্পল ইজ ম্যারিড ইকুয়াল দিয়ে ধরেন আমি এখানে ট্রু লিখে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে এখন আমরা ওই ইজ ম্যারিড যে ভেরিয়েবলটা নিয়ে নিলাম এটা আমরা এখানে অ্যাড করে দিলাম ইজ ম্যারিড, দেন সেভ করব। সেভ করার পর দেখতেই পাচ্ছেন এখানে ট্রু দেখাচ্ছে, মানে যেটা মূলত বুলিয়ানের যে ভ্যালুটা হয় ট্রু অথবা ফলস। ওকে, অনেক লজিকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি মিলে দেন কিছু একটা কাজ করবে। তো এই সকল পারপাস আর কি ট্রু বা ফলস মূলত ভ্যালু হয়। তো দেখতেই পাচ্ছেন ট্রু ট্রু এখানে কাজ করতেছে, যদি আমরা ফলস লিখি তাহলে ফলস কাজ করবে। ওকে, তো ট্রু এবং ফলস যদি ভ্যালু হয় কোনো ভেরিয়েবলের, সেক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা। দেন হচ্ছে আনডিফাইন্ড, এখানে আমরা আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, ফর এক্সাম্পল জব, যেটা কোনো ভ্যালু আমরা অ্যাড করলাম না, কোনো ভ্যালু দেখতেই পাচ্ছেন নেই। এখন যদি আমরা কনসোলে সেটা প্রিন্ট করতে চাই, তো এই জায়গায় ধরেন জব লিখে দিলাম এবং সেভ করলাম, দেখতেই পাচ্ছেন আপনি আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড টাইপটা যেটা আসলে কোনো ভ্যালু নাই, আপনি যদি ভ্যালু অ্যাসাইন করে দেন দেন আবার এটা শো করবে। আরেক ধরনের ডেটা রয়েছে নাল টাইপ, যেটা আসলে অসংজ্ঞায়িত আর কি, মিন করে ওই আনডিফাইন্ড এর মতোই। ওকে, তো এই 5 ধরনের ডাটা টাইপ সম্পর্কে আমরা আপাতত জানবো। তারপর এরপরে ভেরিয়েবল নেমিং রুলস, আমি অলরেডি আপনাদেরকে বলছি একটু আগে যে আপনারা যখন ভেরিয়েবলের নাম নিবেন, লাস্ট নেম বা সেকেন্ড থার্ড ওয়ার্ড ফোর্থ ওয়ার্ড যাই হোক না কেন ওটার প্রথম অক্ষরটা বড় হাতের রাখবেন, এটা একটা রুল মনে রাখবেন। আর হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার প্রথমে ব্যবহার করবেন না। আর কিছু নাম রয়েছে যেগুলো আসলে নেওয়া যাবে না, যেমন ধরেন ভেরিয়েবল ইফ নামে আপনি কোনো কিছু নিতে যাচ্ছেন, এটা নেওয়া যাবে না, কারণ এটা রিজার্ভ কিওয়ার্ড। এটা দিয়ে অলরেডি জাভাস্ক্রিপ্টে কিছু করা যায়, ইফ এলস ফাংশন এগুলো দিয়ে। তো যেগুলো অলরেডি জাভাস্ক্রিপ্টে ব্যবহার হচ্ছে ওগুলোকে আমরা ভেরিয়েবল মানে ভেরিয়েবল বানাতে পারবো না। ওকে, রিজার্ভ কিওয়ার্ড আমরা অ্যাভয়েড করব। ফর এক্সাম্পল আপনি ফাংশন নামে কোনো কিছু নিতে পারবেন না, কারণ ফাংশন দিয়ে কোনো না কিছু কাজ করা যায় জাভাস্ক্রিপ্টে। ওকে, আপনি জাস্ট আপনার মতো করে ইউনিক নাম নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে, আর স্পেশাল ক্যারেক্টার নেবেন না, তাহলেই হবে। ওকে, তারপর আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্টস কিভাবে করতে হয় এই ব্যাপারটা দেখবো। জাভাস্ক্রিপ্টে যদি আপনি কমেন্ট করতে চান, আপনি যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চান স্ল্যাশ স্ল্যাশ, যদি চেক করেন এই যে এটা এখন কমেন্ট হয়ে গেছে। আমরা যদি এই জায়গায় ফার্স্ট নেম লিখি, যে ফার্স্ট নেমের আউটপুটটা আমরা শো করাতে চাই, সেভ করতেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই শো করতেছে না। এর কারণ হচ্ছে ফার্স্ট নেম এই যে আনকট রেফারেন্স এরর দেখাচ্ছে, কারণ এটা কমেন্টের ভিতরে আমরা দিয়ে দিয়েছি, কাজ করবে না। এটা সিঙ্গেল লাইন কমেন্ট। আবার যদি আপনি ডাবল লাইন কমেন্ট করতে চান, স্ল্যাশ স্টার দেন হচ্ছে স্টার স্ল্যাশ, ঠিক আছে, সবই যদি আপনি কমেন্টের ভিতরে রাখতে চান আপনি চাইলে রাখতে পারবেন, সিএসএস এ যেভাবে আমরা কমেন্ট করি আর কি, ওটার মাধ্যমে মাল্টিপল লাইন আপনি চাইলে কমেন্ট করতে পারবেন। আর সিঙ্গেল লাইন করতে হলে ডাবল স্ল্যাশ মনে রাখবেন। কমেন্টের ব্যাপার। তারপর আমরা এর পরের স্টেপে যাই। এর পরের স্টেপে হচ্ছে ভেরিয়েবল টাইপ কোশ্চেন এবং হচ্ছে মিউটেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে বডি ট্যাগ ছিল ওখানেই কাজ করতেছি। আপনারা চাইলে এক্সটার্নাল ফাইল ব্যবহার করতে পারবেন, যেমন index.html যেখানে আছে এই জায়গায় আমরা একটা ফাইল তৈরি করতে পারি, ফর এক্সাম্পল main.js নামে। ঠিক আছে, main.js নামে একটা ফাইল তৈরি করলাম, দেন index.html এ
এটুকু আপাতত আমি বাদ দিচ্ছি বা কাট করে রাখতেছি। দেন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ওই ফাইলটা আমরা লোড করে দিব, সোর্স দেন ইকুয়াল ডাবল কোটেশন, দেন এই জায়গায় আমরা সিম্পলি main.js বলে দিলাম। ওকে, main.js বলে দেওয়ার পর দেন হচ্ছে এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারবো। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতেছি, এটা আপনি চাইলে হেড ট্যাগের ভিতরে ব্যবহার করতে পারবেন, বডি যেখানে শেষ হয়েছে এখানে ব্যবহার করতে পারবেন, বডি যেখানে শুরু হয়েছে চাইলে এখানেও ব্যবহার করতে পারবেন, সব জায়গায় ব্যবহার করা যায়। তো এটারও পারপাস রয়েছে, কখন কোনটা ব্যবহার করবেন। আপাতত আমরা যে পারপাসে কাজ করতেছি ওটা শেষে ব্যবহার করলেও সমস্যা নাই, আমরা শেষেই রাখতেছি। main.js এ যাচ্ছি, যাওয়ার পর এখানে মানে এটা ভাই জাস্ট জিএস এর সাথে ইনডেক্স লিংক হয় না? বুঝছি নাই। বলছি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওইটা জেএস এর সাথে এইচটিএমএল লিংকটা করলেন। হ্যাঁ, index.html এর সাথে js ফাইলটা লিংক করলাম। ওকে ভাই, ঠিক আছে। তারপর আমরা ভেরিয়েবলটাই আবার নিব, কারণ আমরা ভেরিয়েবল মিউটেশন এবং টাইপ কোর্শন সম্পর্কে জানার জন্য, এই যে এটা ভেরিয়েবল টাইপ কোর্শন এবং মিউটেশন সম্পর্কে জানার জন্য ভেরিয়েবল নিতে হবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে নিব। আপনি চাইলে ভেরিয়েবল অনেকগুলো একসাথে লিখে ফেলতে পারবেন, যেমন আমি এই জায়গায় ফার্স্ট নেম, দেন একটা কমা দিয়ে হচ্ছে এজ, দেন একটা কমা দিয়ে ইজ ম্যারিড, দেন আবার একটা কমা দিয়ে সে জব, যে চারটা ভেরিয়েবল আমি একসাথে লিখে ফেললাম। দেন আপনি এই বারবার আর এখানে ভেরিয়েবল লেখার দরকার নাই, ওগুলো একটা একটা করে বাদ দিয়ে দেন, জাস্ট যেই নামে ভেরিয়েবলটা নিয়েছেন ওটা লিখে জাস্ট ভ্যালুটা দিয়ে দেন, তাহলেই হবে। ঠিক আছে, ট্রু। আর জব যেটা নিয়েছি এটা হচ্ছে কল দি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, এখানে আমরা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কিছু একটা দিয়ে দিলাম। ওকে, আমরা কি করতে যাচ্ছি ওটা একটু প্রথমে বোঝার ট্রাই করবো। এখানে আমি কমেন্টে জাস্ট লিখে রাখতেছি, ধরেন আমি এই লাইনটা লিখতে যাচ্ছি, মশিউর ইজ 29 year old ওয়েব ডিজাইনার, দেন এখানে ইজ এ ম্যারিড কোয়েশ্চেন মার্ক, দেন মনে করেন যে এখানে ট্রু। এই একটা লাইন আমরা জাস্ট প্রিন্ট করতে আছি কনসোলে, এখানে এই লাইনটা। এখন আমরা এটা কিভাবে প্রিন্ট করতে পারি এটাই আমরা একটু বোঝার ট্রাই করব। তো console.log এটা থাকবে ফার্স্ট নেম, এই যে মশিউর অলরেডি আসছে এটাও থাকবে, দেন এটার সাথে যুক্ত করতে হবে ইজ এ, এই লেখাটা আমরা প্লাস দিয়ে যুক্ত করতেছি, প্লাস দিয়ে দেন একটা স্পেস দিচ্ছি। যেহেতু ইজ এ লিখবো সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে, কারণ ডাটাটা হবে স্ট্রিং টাইপ ডাটা, ইজ দেন স্পেস দিয়ে এ। এখন আপনারা যদি এখানে খেয়াল করেন মশিউর, এটার ইজ এর আগে কোনো স্পেস নাই, এর পরেও কোনো স্পেস নাই, আমরা একটা স্পেস দিতে যাচ্ছি। সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আপনি স্পেস দেন ওই স্পেসটা কাউন্ট হবে, তো আমি স্পেস দিয়ে দিলাম, এখন স্পেস তৈরি হয়ে গেল। দেন এইটার সাথে আবার যুক্ত করতে আছি, তাহলে আবার প্লাস কি যুক্ত করতে আছি 29। এখন 29 কোন জায়গা থেকে আসবে, ধরেন এটা এইচ থেকে আসবে, ওখানে 100 তো ভ্যালু, ওটা আমরা 29 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এই জায়গায় মূলত আমাদেরকে ভেরিয়েবলটাকে কল করতে হবে। তো আমি সেভ করতেছি, দেখতে পাচ্ছেন 29 এখানে আসছে। দেন এইটার সাথে আবার যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে ইয়ার ওল্ড, এই দুইটা ওয়ার্ড সিঙ্গেল কোটেশন দিচ্ছি, তো আমি এখানে একটা স্পেস দিয়ে নিচ্ছি, নাহলে তো আর একসাথে লেগে যাবে। ইয়ার ওল্ড, ওল্ড এর পর একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে এইটুক পর্যন্ত হয়ে গেল। দেন ওয়েব ডিজাইনার এই লেখাটা নিয়ে আসতে যাচ্ছি, তো এইটা আবার প্লাস দিয়ে আমরা নিয়ে আসবো হচ্ছে জব ভেরিয়েবল থেকে, তাহলে এখানে লিখে দিলাম জব। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন মশিউর ইজ 29 year old ওয়েব ডিজাইনার। দেন আমরা একটা ফুল স্টপ দিতে যাচ্ছি, তাহলে এটার সাথে আবার প্লাস দিয়ে যুক্ত করতে হবে সিঙ্গেল কোটেশন, ওই সিঙ্গেল কোটেশনের ভিতরে হচ্ছে ফুল স্টপ, এখন ফুল স্টপ হয়ে গিয়েছে। দেন এইটার আমরা এই ফুল স্টপের পর থেকেই চাইলে শুরু করতে পারি, এখানে লিখতে পারি ইজ হে দেন ম্যারিড এবং কোশ্চেন মার্ক একটা স্পেসও দিয়ে দিলাম। দেন এইটুকুর সাথে প্লাস দিয়ে আবার যুক্ত করব ট্রু যেটা আসবে আর কি, তো ট্রুটা আসবে হচ্ছে ইজ ম্যারিড ভেরিয়েবল থেকে। ওকে, এখন যদি আমরা সেভ করি দেখতেই পাচ্ছেন এই লাইনটা অলরেডি আমরা লিখে ফেলেছি, যে মশিউর ইজ 29 year old ওয়েব ডিজাইনার, ইজ হি ম্যারিড, এবং এখানে লেখা দেখাচ্ছে ট্রু। এখন কথা হচ্ছে এটা আমি আপনাদেরকে কেন দেখালাম, এটার কারণ হচ্ছে
এখানে দেখেন যেটা আমাদেরকে বোঝার দরকার সেটা হচ্ছে যে আপনি এখানে ভেরিয়েবল ব্যবহার করেছেন, নর্মাল স্ট্রিং টাইপ ডাটা ব্যবহার করেছেন, তারপর হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার কি বলে নাম্বার টাইপ ডাটা রয়েছে, আবার আপনি বুলিয়ান টাইপ ডাটা ব্যবহার করেছেন। এখন আপনি যাই ব্যবহার করেন না কেন, ফাইনালি আপনি যে রেজাল্টটা পাচ্ছেন এটা স্ট্রিং টাইপ ডাটা, ঠিক আছে? জাস্ট একটা সেপ মানে একটা লাইন আপনি পাচ্ছেন যেটা স্ট্রিং টাইপই। ওকে, স্ট্রিং ডাটাই আপনি পাচ্ছেন যাই আপনি ইনপুট দেন না কেন। ওকে, আর এই যে অনেকগুলো টাইপ ব্যবহার করে দেন আপনি একটা টাইপের ডাটাই জেনারেট করতেছেন, এটাকেই মূলত বলা হয় হচ্ছে ভেরিয়েবল টাইপ কোর্শন। এখন আমরা জানবো হচ্ছে মিউটেশন কি জিনিস। মিউটেশন বোঝার জন্য আমাদেরকে একটা, আচ্ছা এখানে ধরেন ফার্স্ট নেম হচ্ছে মশহুর, আমার নাম হচ্ছে মশহুর, এখন আমার লাস্ট নেম কি এটা আপনি জানতে ইন্টারেস্টেড। এখন এটা জানতে ইন্টারেস্টেড যদি হন তাহলে আমরা এটা নিতে পারবো, ওই ডাটাটা আমরা নিতে পারবো প্রম্পটের মাধ্যমে। প্রম্পট, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন সিঙ্গেল কোটেশন, দেন এখানে মনে করেন যে লিখতেছি, আপনারা জাস্ট দেখেন একটু পরে বুঝতে পারবেন, হোয়াট ইজ হিজ লাস্ট নেম। ওকে, যে মশহুর তো ফার্স্ট নেম আমরা জানলাম, তার লাস্ট নেমটা কি। এখন এই কোশ্চেনটা কোথায় করবে? এই যে স্ক্রিনে এখানে করবে, এই জায়গায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ হিজ লাস্ট নেম। এখন ধরেন আপনি এখানে লাস্ট নেম মানে আমি আমার লাস্ট নেম লিখলাম বা আপনি আপনার লাস্ট নেম লিখলেন। এখন আপনি যে এখানে কি যেটাই লিখেন না কেন ওটা প্রথমে ধরতে হবে, ধরে স্টোর করতে হবে। ওকে, কি লিখতেছেন এখন এটা আমরা কিভাবে করব? এই প্রম্পটটাকে একটা ভেরিয়েবলের মাঝে রাখবো, একটা ভেরিয়েবল নিব লাস্ট নেম নামে, ফর এক্সাম্পল লাস্ট নেম, দেন ইকুয়াল, দেন হচ্ছে প্রম্পট। তার মানে এই প্রম্পটে মানুষজন যাই লিখবে না কেন এই লাস্ট নেমে এটা স্টোর হয়ে যাবে। ওকে, দেন আমি কি করতে আছি, দেন ধরেন আপনি চাইলে অ্যালার্টও ব্যবহার করতে পারবেন, আবার কনসোল, অথবা আমরা অ্যালার্ট চালাতে পারতেন আপাতত কনসোলে প্রিন্ট করি, কনসোল দেন ডট লগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। প্রথমে ফার্স্ট নেম আমরা নিয়ে আসবো, দেন প্লাস দিয়ে একটা স্পেস থাকবে, সিঙ্গেল কোটেশন, এই যে স্পেস দিয়ে দিলাম, দেন এটার সাথে আবার যুক্ত হবে হচ্ছে লাস্ট নেম। ওকে, তো মশহুর তো এখানে আছে, লাস্ট নেম যেটা এখানে ইনপুট দিব ওটা এখানে স্টোর হবে, দেন এখান থেকে আবার কনসোলে পাঠিয়ে দিবে, দেন আমরা রেজাল্টটা এখানে দেখতে পাবো। আমি জাস্ট একবার এখানে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর এই যে হোয়াট ইজ হিজ লাস্ট নেম, এখানে সেম লিখলাম আমি রহমান, দেন ওকেতে ক্লিক করলাম এবং দেখতেই পাচ্ছেন মশহুর রহমান লেখাটা কনসোলে প্রিন্ট হয়ে গিয়েছে। তো এই যে কাজটা আমরা করলাম এটাকেই বলা হয় ভেরিয়েবল মিউটেশন। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে আগে কাজ না করেছেন তাদের এগুলো কিভাবে ব্যবহার করবেন, কি হচ্ছে না হচ্ছে বুঝতে সমস্যা হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনারা সবকিছু বুঝবেন না, ইভেন সবকিছু বোঝার দরকারও নাই। ওকে, ধীরে ধীরে আমরা যখন সামনে আগাবো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাদের যতটুকু আমি দেখাচ্ছি জাস্ট ওইটুকু কনসেপ্ট আপনারা ক্লিয়ার রাখার ট্রাই করবেন। ওকে, দেন হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বেসিক অপারেটর। আমাদের কিছু অপারেটর সম্পর্কে জানতে হবে, এগুলো আমি আপাতত বাদ দিচ্ছি। বেসিক অপারেটর গুলো সম্পর্কে জানার জন্য আমাদের এখানেও ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে? ধরেন আমি দুইটা ভেরিয়েবল নিলাম, এক হচ্ছে এইচ রহিম আর এক হচ্ছে এইচ করিম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেন এইচ রহিম একটা বয়স আমরা সেট করলাম, ফর এক্সাম্পল 30, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেন এইচ করিম তারও একটা বয়স দিচ্ছি, ধরেন 20, ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছে। ওকে, দুইজনের বয়স সেট করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা কনসোল ডট লগ, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখন এই জায়গায় যখন আমরা এইচ রহিম জাস্ট একটা যদি লিখি এখানে 30 শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ধরেন আমি এইচ রহিমের পরে এখানে প্লাস ব্যবহার করলাম, প্লাস ব্যবহার করে এইচ করিম দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে এই যে প্লাসটা এটা মূলত আমরা একটা ম্যাথ অপারেটর ব্যবহার করতেছি, এই প্লাসটাই হচ্ছে অপারেটর, দুইটা যোগ করে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। ওকে, তাহলে এইচ রহিম এবং এইচ করিম আমরা ম্যাথ অপারেটর এখানে ব্যবহার করলাম, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যা ভাল লাগে আপনি করেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো।
লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, ফর এক্সাম্পল এজ ওল্ডার, এজ ওল্ডার নামে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি। দেন এখানে বললাম যে এজ রহিম, এজ রহিম, দেন গ্রেটার দেন এজ করিম। তো এখানে কন্ডিশনটা আমি যেটা সেট করলাম সেটা হচ্ছে যে রহিম হচ্ছে করিমের থেকে বড়, ঠিক আছে, রহিমটা গ্রেটার দেন করিম। তো স্বাভাবিকভাবেই এটা ট্রু, আপনারাও বুঝতেছেন যে রহিমের বয়স বড়, করিমের হচ্ছে ছোট। এখন আমরা দেখি যে কি রেজাল্ট আসে। তো কনসোল ডট লগে আমরা এজ ওল্ডার লিখে যদি আউটপুট দেখি, দেখতেই পাচ্ছেন ট্রু শো করতেছে। আবার আপনি যদি এখানে গ্রেটার দেনের পরিবর্তে লেস দেন ব্যবহার করেন এবং যদি সেভ করেন, দেখতেই পাচ্ছেন ফলস শো করতেছে। ওকে, তাহলে এই যে এখানে আমরা লেস দেন গ্রেটার দেন ব্যবহার করতেছি, এইগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তারপর আমরা এর পরের অপারেটর নিয়ে কাজ করতেছি, টাইপ অফ। আপনারা এখানে এজ ওল্ডার, এটা অলরেডি আপনারা জানেন যে এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, যেটা বুলিয়ান টাইপ ডাটা আমাদেরকে আউটপুটে দিচ্ছে ট্রু বা ফলস। এখন ধরেন আপনি এটা বের করতে যাচ্ছেন, আপনি জাস্ট জানেন যে এই ব্যাপারটা না, আপনি নর্মালি বের করতে যাচ্ছেন, আপনি চাইলে বের করতে পারবেন। এজ ওল্ডারের আগে আপনি যদি টাইপ অফ অপারেটর ব্যবহার করেন তাহলে আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে বুলিয়ান, দেখতেই পাচ্ছেন। আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যদি আমি এজ ওল্ডারের পরিবর্তে এজ রহিম লিখে দেখাই এবং যদি সেভ করি, দেখতে পাচ্ছেন এটা নাম্বার টাইপ ডাটা। আবার এইচ রহিমটাই যদি আপনি কোটেশনের ভিতরে রাখেন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, তখন এটা হয়ে যাচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। তো কি টাইপের ডাটা ব্যবহার হচ্ছে আপনি চাইলে টাইপ অফ অপারেটরের মাধ্যমে এটা খুঁজে বের করতে পারবেন। যতটুকু এক্সপ্লেন করলাম, কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি ভাই, স্যার clear. মোটামুটি ক্লিয়ার। সমস্যা নাই, যারা একটু কনফিউশন রয়েছেন বাসায় তো একবার দেখলে দেখবেন যে বুঝতে পারবেন। ওকে, আমরা এইটুকু বাদ দিচ্ছি index.html থেকে, এটা থাকুক। তারপর আমরা আরেকটা ফাইল ওপেন করতেছি। আপনাদের মাইক্রোফোন একটু মিউট করেন কষ্ট করে। আচ্ছা, আমি করে দিচ্ছি। ওকে, তো আমরা যে কোয়ারি কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারটা, জাভাস্ক্রিপ্ট আমরা এইটুকু পর্যন্ত এখন রাখবো, পরবর্তীতে যদি লাগে ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন ইনিশিয়ালি আমরা জাভাস্ক্রিপ্টের সাথে যে কোয়ারি কিভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো যে কোয়ারি কি জিনিস এটা আমাদেরকে প্রথমে জানতে হবে, ঠিক আছে? তো আমি ক্রোম ওপেন করতেছি, দেন হচ্ছে এই জায়গায় যে কোয়ারি লিখে গুগল একটা সার্চ করব। এখন যে কোয়ারি কি, এখানে খুব সুন্দর করে অ্যান্সার দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট স্মল ফিচার রিচ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আমরা একটা লাইব্রেরি ব্যবহার করব কি জন্য? ফার্স্ট কাজ করার জন্য, সিম্পল। দেন আপনি যে কোয়ারি ওপেন লিংক ইন নিউ ট্যাব, আমি নতুন ট্যাবে ওপেন করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটওয়েট ফুটপ্রিন্ট CSS3 কমপ্লেন্ট। এটা হচ্ছে যে আপনি এটা যদি ব্যবহার করেন CSS3 নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ক্রস ব্রাউজার কম্পাটিবিলিটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনি যে কোনো যতগুলো ব্রাউজার রয়েছে, মডার্ন বলেন ওল্ড বলেন, সবগুলোতেই পারফেক্টলি যে কোয়ারি কাজ করে। ওকে, এখন এটা কিভাবে ব্যবহার করবেন? চাইলে আপনি CDN ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ডাউনলোড করে আপনার সার্ভারে রেখে ওটাও আপনি ব্যবহার করতে পারবেন। আমি প্রেফার করব যে ডাউনলোড করে আপনার সার্ভারে রেখে দেন ডেলিভারি দেন, এটা খুবই ভালো। তো আমরা কোনটা নিব? ডাউনলোড দ্য কম্প্রেসড ভার্সন ইউজ করব এবং হচ্ছে আমরা প্রোডাকশন ভার্সন ব্যবহার করব, ডেভেলপমেন্ট ভার্সন না। আর স্লিম বিল্ড না, স্লিম বিল্ডে অনেক ফিচার মিসিং থাকে, তো সব ফিচার থাকে না, আমরা এটা ব্যবহার করব। ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন চেক করি 3.7.0। এখন এই ভার্সন চেঞ্জ হতে পারে, আপনি 6 মাস পরে কাজ করলে এই ভার্সন ডিফারেন্ট হতে পারে। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর যে কোডগুলো এখানে দেখতে পাচ্ছি, কন্ট্রোল এস সেভ করব। কন্ট্রোল এস দিয়ে যখন আপনারা সেভ করবেন, দেন আপনি যেই ড্রাইভে কাজ করতেছেন ওখানে চলে যাবেন। যেমন আমি কোর্স ফাউন্ডেশন ড্রাইভ, ওয়ার্ডপ্রেস ব্যাচ, আপনাদের ব্যাচ 1 নম্বর ব্যাচ, দেন হচ্ছে 7 নম্বর ক্লাস, দেন এইখানেই ধরেন আমি রাখতেছি, আর এটার নামটা জাস্ট jQuery রাখতেছি, jQuery -3.7.0.min.js সেভ করতেছি। ওকে, এখন আর এখানে কাজ নেই, এটা ক্রস করে দিলাম, মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর দেন আমরা লিংক করাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের লিংক করানো। মনে রাখবেন
আপনি যেটাতে কোড করবেন, যেমন আমরা এখানে main.js এ কোড করতেছি, যেটাতে আপনি কোড করবেন এটা অলওয়েজ সবার নিচে থাকবে, সবার নিচে। আপনি যদি কোনো jQuery প্লাগইন ব্যবহার করেন বা jQuery অরিজিনাল যে ফাইল লাইব্রেরির ওই জেএস ফাইল যদি ব্যবহার করেন সবার উপরে হবে, প্লাগইনের ফাইল মাঝখানে হবে। ওকে, সমস্যা নেই, আমরা কাজ করতে থাকি, আপনারা এমনিতে বুঝে যাবেন। সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে jQuery 3.7.0.main.js। তো jQuery ফাইলটা আমি প্রথমে লোড করালাম, দেন হচ্ছে আমার কাস্টম যেটাতে আমি কোড করব main.js, ওটা আমি অ্যাড করে দিলাম। কনসোলটা আপাতত বাদ দিচ্ছি, এখন আমরা এই হোয়াইট স্ক্রিনে কাজ করব। তো jQuery তে প্রথমে আমাদেরকে যে ব্যাপারটা জানতে হবে যে jQuery কিভাবে ব্যবহার করতে হয়। তারপর অলরেডি লিংক কিভাবে করাতে হয় এটা জেনে গেছেন, এখন আমরা একটু টেস্ট করি যে আমাদের jQuery প্রপারলি কাজ করতেছে কিনা। h1 ট্যাগ নিলাম, লরেমের 5টা লেখা এখানে নিয়ে আসলাম, দেন main.js এ আমরা চাচ্ছি যে jQuery এর মাধ্যমে কোনো কিছু করতে। তো jQuery ফাইলে প্রথমে আমাদেরকে ঢুকতে হবে। কিভাবে আমরা ঢুকবো? $সাইন দিয়ে। এটা আমি main.js ফাইলে কাজ করতেছি, $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, দেন আমি সিলেক্ট করব যে কার উপরে আমি স্টাইল বা যাই করতে চাই না কেন ওটাকে সিলেক্ট করতে হবে। তো আমি মূলত এখানে h1 এর উপরে কিছু একটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে আমাদেরকে সিঙ্গেল কোটেশন, দেন h1 কে আমি সিলেক্ট করলাম। এখন আমি কি করতে যাচ্ছি? আমি হাইড করতে যাচ্ছি, এটা থাকবে না এখানে। এই জন্য আমরা হাইড ফাংশন ব্যবহার করব, ডট হাইড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি হাইড হয়ে গিয়েছে, এখানে আর আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তার মানে আমাদের jQuery প্রপারলি কাজ করতেছে। এখন হচ্ছে আমরা বাকি যে কাজগুলো রয়েছে এগুলো করা শুরু করি। এখন ধরেন এই হাইটটা আমি বাদ দিচ্ছি, আবার ওটা শো করবে, লেখাটা শো করতেছে। আর আমাদের যে সিএসএস ফাইলটা রয়েছে ওই সিএসএস ফাইলে আমরা যেটা করব h1 কে ধরে ডিসপ্লে নান করে দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই যখন আমরা ডিসপ্লে নান করে দিব ওটা শো করবে না, দেখতেই পাচ্ছেন শো করতেছে না, হাইড হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি আবার ওই jQuery এর মাধ্যমে বা জাভাস্ক্রিপ্টে এখানে main.js ফাইলে কোড করার মাধ্যমে আমরা আবার নিয়ে আসবো। তো ওটা নিয়ে আসার জন্য এখানে হাইডের পরিবর্তে যদি আমরা শো ব্যবহার করি তাহলে কিন্তু এটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি চলে আসছে। তার মানে আপনি সিএসএস কেও ওভাররাইট করতে পারবেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, তো হাইড শো দেখলাম, এখন হচ্ছে টগলটা আমি একটু পরে আসতেছি। তার আগে h1 এর পর এখানে নিচে আমরা একটা বাটন ট্যাগ অ্যাপ্লাই করতেছি। ধরেন এই জায়গায় এখানে লিখলাম ক্লিক হিয়ার নামে একটা বাটন এখানে বানালাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যখনই এই বাটনে আমি ক্লিক করব তখন এই লেখাটা হাইড হবে, এই কাজটা আমরা করতে যাচ্ছি। তো এই কাজটা করার জন্য প্রথমে আবার $সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, আমরা h1 কে সিলেক্ট করব, ঠিক আছে, কারণ h1 এর উপরে আচ্ছা এখানে আমি h1 কে সিলেক্ট করলাম, ঠিক আছে, সরি বলতেছি h1 কে সিলেক্ট করে তো লাভ নাই, আমাদেরকে বাটনকে সিলেক্ট করতে হবে, কারণ ক্লিকটা তো প্রথমে বাটনে হবে, দেন না কিছু একটা ঘটবে। তো প্রথমে ওই বাটন ট্যাগকে ধরতে হবে, বাটন যেহেতু ট্যাগকে ধরলাম এভাবে ধরে ফেললাম। আপনারা একটু মনে রাখবেন যদি কোনো ক্লাসকে ধরেন তাহলে ডট দিয়ে ধরতে হবে, আর কোনো আইডি কে যদি ধরেন তাহলে হ্যাশ দিয়ে ধরতে হবে। আর এখানে যেহেতু আমরা সরাসরি ট্যাগ ধরতেছি, এই যে বাটন ট্যাগ, দেন আমরা ইভেন্ট ব্যবহার করব। কারণ ইভেন্ট কি জিনিস? ইভেন্ট মানে হচ্ছে যে ধরেন আপনি কোথাও চলে গেলেন, কোনো একটা সাইটে ভিজিট করলেন, কোনো একটা বাটনে ক্লিক করলেন, এই যে ক্লিক করলেন এটাই হচ্ছে একটা ইভেন্ট। ক্লিক করার পর কিছু একটা ঘটবে, এরকম অনেক ইভেন্ট ওয়েবসাইটে হয়। তো বাটনে যখন ক্লিক করবে তাহলে আমাদেরকে ক্লিক ইভেন্ট ব্যবহার করতে হবে। তো ক্লিক ফাংশন মূলত ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন ওই ফাংশনের ভিতরে আমাদেরকে ক্লিক করার পর যে ঘটনাটা ঘটবে এটা আরেকটা ফাংশনের মাধ্যমে বলে দিতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফাংশন, দেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, দেন ওই সেকেন্ড ব্র্যাকেট থেকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিব। ওকে, এখন নিচে নামিয়ে দেওয়ার পর দেন হচ্ছে বাটনে ক্লিক করার পর কি ঘটবে পরে কার উপরে ঘটবে এটা আগে চিন্তা করতে হবে। তো $সাইন সিঙ্গেল কোটেশন h1 ট্যাগের উপরে ঘটবে ছোট হাতের। এখন কি ঘটবে? ওটা হাইড হয়ে যাবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, সেভ করব। এখন নরমালি তো ওটা সিএসএস দিয়ে হাইড করা, এটা আমরা এখন একটু বাদ দিচ্ছি, সেভ করব।
এবং এখন চেক করব, দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক হিয়ার। তো আমাদের কন্ডিশন মানে এখানে যেভাবে আমরা সেট করলাম যে এই বাটনের উপরে ক্লিক করলেই এই চনটা হাইড হয়ে যাবে, এই যে আমি বাটনে ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন হাইড হয়ে গেল। এখন সে এই জায়গায় হাইডের পরিবর্তে আমি এখন ব্যবহার করতেছি টগল। টগল ব্যবহার করলে যেটা হবে, একবার ক্লিক করলে এটা যাবে, চলে যাবে, আবার ক্লিক করলে এটা আসবে, দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আপনি যদি মনে করেন এটা চলে যাবে, এত দ্রুত যাবে না, এটা ক্লিক করলে চলে যাচ্ছে, একটু স্লো মোশনে যাবে, একটু সময় নিয়ে আপনি চাইলে করতে পারবেন। আপনি প্যারামিটার সেট করতে পারবেন এই টগলের ভিতরে। তো এখানে যদি আমি দেখি যে 1000, এর মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড আর কি। তো এখানে ক্লিক করলে এখন আর এত ঝটপট যাবে না, 1 সেকেন্ড সময় নিয়ে যাবে, আবার যখন আপনি ক্লিক করবেন 1 সেকেন্ড সময় নিয়ে আসবে। ওকে, এই হচ্ছে হাইড শো এবং হচ্ছে টগলের ব্যাপার। দেন হচ্ছে আমরা ইভেন্টের ক্ষেত্রে আমরা একটা ইভেন্ট অলরেডি রেখেছি, ক্লিক ইভেন্ট। এখন মাউস ইন্টার ইভেন্ট, ওটা নিয়েও আমরা কাজ করব। তো এখানে ক্লিকের পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম মাউস এন্টার, সেভ করতেছি। দেন আপনি যখন কার্সরটা এই ক্লিক হেয়ারে উপরে নিয়ে যাবেন তখন এটা কাজ করবে। এই যে আমি ক্লিক করতেছি না, জাস্ট উপরে নিয়ে যাচ্ছি, কাজ করা শুরু করতেছে, এটাই মাউস ইন্টার ইভেন্ট। তারপর মাউস লিভ ইভেন্ট রয়েছে, মাউস লিভ। তো এখন হচ্ছে আমরা এই যে ক্লিক হেয়ারে মাউস নিয়ে গেলাম, কোনো কিছু হচ্ছে না, বাট যখন আমি সরিয়ে নিচ্ছি তখন এটা আবার কাজ করা শুরু করতেছে। তো মাউস লিভটা আমরা দেখে নিলাম। দেন হচ্ছে হভার। তো হভারের ক্ষেত্রে আমরা যখন এইখানে হভার করব, এই যে হভার করলাম দেখতেই পাচ্ছেন কাজ করতেছে, উপরে নিচে ওঠানামা করতেছে একবার হভার করলেই। ওকে, আপনি প্রয়োজনে এটাও ব্যবহার করতে পারবেন। আবার ক্লিকটা মানে ক্লিক করলে যে হবে, এইটা আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে পারি। অন ফাংশন ব্যবহার করলাম, দেন ক্লিকটা ফাংশনের আগে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে ক্লিক, দেন কমা দিয়ে আলাদাভাবে ফাংশনটা বলে দিলাম, ঠিক আছে? অন ক্লিক আপনি চাইলে এইভাবে মানে লিখতে পারবেন। তো এখানে এখন আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, স্যার প্রথমে ডিরেক্ট অন ক্লিক দিলে কি কাজ করবে না? করবে না কেন? মানে প্রথমে বলতে মানে ডটের পর মানে ওটা ক্লিকটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে ওইটা না, মানে বাইরে দিতে বলছি, ডিরেক্ট অন ক্লিক মানে এইভাবে হ্যাঁ 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 ক্লিক হ্যাঁ 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 ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিক করলাম কিছুই তো হচ্ছে না। কাজ করছে, মানে জাভাস্ক্রিপ্ট কাজ করছে না, অন ক্লিক। ওকে, এভাবে সেট করে দিলাম, কপি করতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে, ক্লিক। ওকে, তারপর আমরা ফোকাস ইভেন্টটা সম্পর্কেও জানবো। ফোকাস ইভেন্টটা বোঝার জন্য আমাদেরকে ধরেন আমরা এখানে অ্যাপ্লাই করতে আছি, তো যখনই আমরা এই ক্লিক হেয়ারে ক্লিক করব, এই বাটনটাতে যখন ক্লিক করব তখন H1-এ না, H1-এ না, তো ওভাবে বলা যাবে না, আমরা একটু ইনপুট নেই তাহলে ফোকাসটা বোঝা যাবে। ইনপুট ট্যাগ টাইপ টেক্সট নিলাম আপাতত, দেন হচ্ছে main.js। তো এখন আমরা যেটা করতে আছি, যখনই এই ইনপুটে কেউ ক্লিক করবে, মানে এখানে যখন কেউ ক্লিক করবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল রেড কালার হয়ে যাবে, এরকম কিছু আমরা করতে আছি। প্রথমে আমাদেরকে ইনপুটকে ধরতে হবে, এবং অন ক্লিক যখন কেউ ক্লিক করবে এভাবে আমরা রাখতে পারি ইনপুট। এখন যেটা কাজ করবে এটা এটার উপরেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না, H1 এর উপরে কাজ করবে না, এটা ইনপুটের মাঝেই কাজ করবে। তো আমরা এই জায়গায় এভাবেও লিখতে পারি, এই যে ইনপুট এভাবে তো লিখতে পারি, কিন্তু আসলে একই জিনিস বারবার লেখার দরকার নেই, আপনি সিম্পলি এখানে দিস লিখতে পারবেন। ওই দিস লিখলে ওটাকেই মিন করবে, ইনপুটটাকেই মিন করবে। এখন আমরা আচ্ছা এখানে আসলে সিএসএস ফাংশনটা, আমি সিএসএস ফাংশনের কথা বলে ফেলেছি, যাই হোক আমরা সিএসএস টা দেখি, এটাও কাজে লাগবে। এখানে একটা সিএসএস ফাংশন আমরা ব্যবহার করতেছি, ইনপুটে যখন ক্লিক করব তখন সিএসএস ফাংশন কাজ করবে। কি ফাংশন? সিএসএস ফাংশন কাজ করবে এবং কি হবে সেটা আমরা এখানে সিঙ্গেল কোটেশন কমা সিঙ্গেল কোটেশন, ধরেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন দিয়ে রেড হয়ে যাবে, ঠিক আছে? তো এই জায়গায় যখন আমি ক্লিক করব, সরি ইনপুটে যখন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সেটা অন ক্লিকের মাধ্যমে দেখাইলাম, আমরা একটু ফোকাস দিয়ে ট্রাই করি। ধরেন এই জায়গায় অনের পরিবর্তে আমি এখানে ফোকাস ব্যবহার করতেছি, সেভ করার পর দেন রিলোড দিচ্ছি এবং এখানে ক্লিক করতেছি, এবং দেখতে পাচ্ছেন এইভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ক্লিক বা ফোকাস।
ওকে, তাহলে আমরা ফোকাস ইভেন্ট সম্পর্কেও জানলাম। দেন হচ্ছে আমরা আরো কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে যে পেইড ইন, পেইড আউট, স্লাইড আপ ডাউন, এগুলো কিভাবে কাজ করে। তো এটার জন্য আমাদের ইনপুটটা আপাতত বাদ দিচ্ছি, এটা লাগবে না। আর এখানে H1 এর পরিবর্তে আমরা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগটা একটু বেশি করে নেই, লরেমের ধরেন 100 ওয়ার্ড এখানে নিচ্ছি। আর সিএসএস এর মাধ্যমে আমরা একটু পি ট্যাগটা অল্প ডিজাইন করে নিচ্ছি। এটার একটা উইডথ দিচ্ছি, ফর এক্সাম্পল 50% এরিয়া দখল করবে। আর হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই সেট করে নিচ্ছি, পিজিএসসি সেম হ্যাশ সিসিসি এটা সেট করে নিলাম। আর একটু প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং 100 পিক্সেল ফর এক্সাম্পল। ওকে, তো প্যাডিং দেওয়ার পর দেন হচ্ছে আমরা মেইন ডট জেএসএ যাব। এখন যেটা করতে আছে সেটা হচ্ছে যখন এই ক্লিক হেয়ার বাটনে কেউ ক্লিক করবে, যখন কেউ ক্লিক করবে তাহলে এই জায়গায় আমরা ফোকাসের পরিবর্তে আবার ক্লিক ইভেন্ট নিয়ে আসতেছি। তখন বাটনে কাজ করবে না, মূলত ওই পিটেকে কাজ করবে। তাহলে পিটেককে ধরতেছি, কি কাজ করবে, এইটার একটা ফাংশন কাজ করবে, ফেড আউট। ফেড আউট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এবং ফেড আউট যে হবে এটা 1000 মিলি সেকেন্ড সময় নেবে। এখন যদি আমরা ক্লিক আউটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা হালকা করে হাইড হয়ে গিয়েছে। আবার আপনি চাইলে এখানে ফেড টগল ব্যবহার করতে পারবেন। ফেড আউটের পরিবর্তে যদি আমরা ফেড টগল ব্যবহার করি, আমি যদি ক্লিক করি, একবার ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করে চলে আসবে, ঠিক আছে। আবার ফেড ইনও ব্যবহার করা যায়। ইনটা আমরা বুঝতে পারবো যদি আমরা পিতে ডিসপ্লে নান করে দেই, ডিসপ্লে নান। আর এইখানে ফেড টগলের পরিবর্তে আমরা ব্যবহার করতেছি ফেড ইন। এই যে ক্লিক হেয়ারে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ফেড ইন হচ্ছে। তো ফেড ইন আউট বা ফেড টগল আপনারা ব্যবহার করতে পারতেছেন এখানে। দেন আমরা চাইলে ফেড স্লাইড আপ ডাউন ব্যবহার করতে পারবো। স্লাইড ডাউন, স্লাইড আপ হাইড করা যেহেতু হচ্ছে, স্লাইড আপটা আমরা ব্যবহার করি। ক্লিক, সরি, স্লাইড ডাউন হবে, আপ না, স্লাইড ডাউন। সেভ করার পর যখন আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্লাইড ডাউন হচ্ছে। আবার আপনি যদি চান স্লাইড আপ হবে, ওটা আপনি করতে পারবেন। ওটা আমরা এইভাবে বুঝতে পারবো না, ডিসপ্লে নানটা বাদ দিতে হবে। এখন যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন স্লাইড আপ হচ্ছে। আবার চাইলে আপনি স্লাইড টগলও করতে পারবেন, টগল। দেন সেভ করার পর ক্লিক হেয়ারে ক্লিক করব, একবার ক্লিক করলে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসতেছে। ওকে, যতটুকু বললাম কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, jQuery-তে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা একটু শর্টকাট ওয়েতে আগাবো। ওকে, যেমন আমরা jQuery এই যে বেসিক কনসেপ্ট গুলো কেন শিখলাম, এর কারণ হচ্ছে যেন আমরা jQuery প্লাগইন গুলো ব্যবহার করতে পারি। আর jQuery প্লাগইনের মাধ্যমে আপনি অনেক পাওয়ারফুল কি বলে ফাংশনালিটি আপনি চাইলে অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এখন আমরা jQuery-র একটা প্লাগইন প্রথমে দেখবো, সেটা হচ্ছে jQuery UI Kit। লিখে গুগলে একটা সার্চ করবেন, তাহলেই আসবে getuikit.com। এই কি বলে প্লাগইনটাতে প্রচুর পরিমাণে, এটা ফ্রেমওয়ার্কও বলতে পারেন আপনি একটা, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়টা আমরা জানবো। তো আপনি চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বা সিটিএনও ব্যবহার করতে পারবেন। আমরা গেট স্টার্টেড ক্লিক করতেছি, এখানে গেট স্টার্টেড ক্লিক করার পর ডাউনলোড যদি করতেছেন, এই যে ডাউনলোড ইউআই কিট, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি সিটিএন ব্যবহার করতে চান, সিটিএন লিংক তো এখানেই আশেপাশে থাকার কথা, ইনস্টলেশনে পাবো আমরা বাম দিকে। আপনারা যদি ইনস্টলেশনে ক্লিক করেন, তখন নিচের দিকে এই যে সিটিএন লিংক, সিএসএস ফাইল, জেএস ফাইল, মূলত একটা সিএসএস ফাইল লাগবে আর দুইটা জেএস ফাইল লাগবে, ঠিক আছে। আপনারা কি ডাউনলোড করে পারবেন নাকি ডাউনলোড করে দেখাই দিতে হবে? স্যার দেখিয়ে দেন। ভাইয়া দেখাই দেখাই দিন স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করে যেহেতু দেখাচ্ছি, তাহলে সিটিএন দরকার নাই, আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম রয়েছে। এই জায়গায় যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, খেয়াল রাখতে হবে যেন কোনো ডেভেলপমেন্ট ভার্সন যদি ডাউনলোড হয়, ওটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আমরা দেখি না, কোনো ডেভেলপমেন্ট, যে কোনো ডেভেলপমেন্ট লেখা নাই ভার্সনের সাথে, যদি ডেভেলপমেন্ট লেখা থাকে তাহলে ওটা ব্যবহার করা যাবে না, হ্যাঁ, কারণ ওটাতে অনেক সময় বাগ থাকে। তো আমাদের এটা ডেভেলপমেন্ট না, আমরা এটা ব্যবহার করতে পারবো। আমি এখানে এক্সট্রাক্ট করতেছি, আপনারা ডাউনলোড করে নিন যতটুকু দরকার, আমি জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইউআই কিট এর ভিতরে আছে
সিএসএস এর ভিতরে আমাদের যেটা দরকার uik.min.css, এটা দরকার। তাহলে আমি এটা কপি করতেছি। এটা কপি করার পর দেন আপনাদের যে ট্রাইব ক্লাস 7, আসলে এখানে একটা সিএসএস ফোল্ডার করতে পারি, অনেক ফাইল হয়ে যাচ্ছে, একটা সিএসএস ফোল্ডার করি, ওর ভিতরে আমি রাখতেছি। ঠিক আছে, ফোল্ডার স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তীতে প্রজেক্টে আলোচনা করব, আপাতত জাস্ট র্যান্ডমলি দেখেন। সিএসএস ফোল্ডার আর নিচে জেএস ফোল্ডার। জেএস এর ভিতরে আমাদের দরকার হচ্ছে uik.min.js এবং হচ্ছে uik.icons.min.js। আমি দুইটা ফাইল কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় জেএস নামে একটা ফোল্ডার তৈরি করতেছি, জেএস ফোল্ডার। দেন এর ভিতরে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পর দেন মিনিমাইজ করব, মিনিমাইজ, এগুলো মিনিমাইজ করে রেখে আমরা এডিটরে চলে যাব। তো এডিটরে এগুলো আপাতত এইখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো লাগবে না। আর আপনাদেরকে অলরেডি আমি বলেছি যে কোয়ারি ফাইলটা সবার উপরে থাকবে, আপনি যেটাতে কোড করবেন এটা সবার নিচে থাকবে, আর প্লাগইনের ফাইলগুলো থাকবে হচ্ছে মাঝখানে। তাহলে আমি মাঝখানে অ্যাড করতেছি স্ক্রিপ্ট, দেন সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে জেএস ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে uik.icons.min.js আমরা অ্যাড করে দিলাম। তাহলে এটা একটা ফাইল অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে সিএসএস ফাইলটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমাদের main.css যেটা আমরাতে কোড করতেছি ওটার উপরে হবে। তাহলে লিঙ্ক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি, এই style.css এর পরিবর্তে এখানে আমরা সিএসএস ফোল্ডার দেন স্ল্যাশ দিয়ে uik.min.css লিখে দিলাম। ওকে, তাহলে লিঙ্ক করানো কমপ্লিট। এখন আমরা দেখি যে এই প্লাগইন দিয়ে আমরা কি করতে পারি। ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে ফাংশনালিটি আছে যেগুলো আপনাদের পক্ষে আসলে সব প্র্যাকটিস করা সম্ভব হবে না। ওকে, আর এখানের কোনো কিছুই আপনারা মুখস্থ করার ট্রাই করবেন না। যদি মুখস্থ করার ট্রাই করেন এটা বৃথা চেষ্টা। আজকে মুখস্থ করবেন, এক সপ্তাহ পরে ভুলে যাবেন। ওকে, তো এখন কি করা যায় এই প্লাগইন দিয়ে? এখানে আপনারা একটা সেকশন দেখতে পাচ্ছেন কম্পোনেন্টস নামে, এর নিচে লেখা অ্যাকর্ডিয়ন। আমরা একটু দেখি, অ্যাকর্ডিয়নে ক্লিক করে দেখি যে অ্যাকর্ডিয়ন জিনিসটা কি। আমরা এখন স্ক্রল ডাউন করবো, এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আপনারা অনেক সময় ওয়েবসাইটে দেখেন না ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন নামে একটা সেকশন থাকে, যেখানে ক্লিক করলে কোশ্চেনের আনসারটা শো করে, এরকম কিছু আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন। তো এই ধরনের ফাংশনালিটি আপনি ইজিলি এই প্লাগইনের মাধ্যমে অ্যাড করে ফেলতে পারবেন। এখন কিভাবে? এখানে মার্কআপ দেওয়া রয়েছে, আপনি মার্কআপে যান, মার্কআপে যাওয়ার পর জাস্ট এই স্ট্রাকচারটা আপনাকে কপি করতে হবে। তো এখন কপি করার জন্য এই জায়গায় অপশন রয়েছে যে কপি টু ক্লিপবোর্ড। তো এখানে যদি আপনি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করেন তাহলে এই পুরো পার্টটা কপি হয়ে গেল। কপি করার পর দেন আপনি বডিতে যান, বডিতে যাওয়ার পর দেন এখানে সিম্পলি পেস্ট করে দেন এবং সেভ করেন। সেভ করার পর এখন যদি এই জায়গায় চেক করেন, এটা এখনো অ্যাপ্লাই হয় নাই, আমার কাছে মনে হচ্ছে কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে সিএসএস এ আমাদের কিছু কোড করা রয়েছে, এগুলো আমি আপাতত বাদ দিচ্ছি, সেভ করতেছি। ওকে, এখন রয়েছে কিন্তু ফাংশনালিটি এখনো পুরোপুরি কাজ করতেছে না, আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। একটা জেএস ফাইল আমাদের মিসিং। হ্যাঁ, আমি uik.icons.min.js আমরা অ্যাড করেছি, কিন্তু এর আগেও একটা জেএস ফাইল আমাদেরকে লিংক করতে হবে। সোর্স ইকুয়াল ডাবল কোটেশন জেএস দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে এই যে uik.min.js, প্রথমে এইটা দেন হচ্ছে আইকনস। এটা একটা মিসিং ছিল, এই জন্য কাজ করে নাই। এখন আবার ঠিকঠাক রয়েছে। যেমন এখানে দেখেন ইউএল এর ভিতরে আরো অনেকগুলো কোড রয়েছে, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। এই ইউএল টাকে ধরুন আমি কপি করতেছি কন্ট্রোল এক্স দিয়ে, আমি আমার মতো করে কাস্টমাইজ করার জন্য এখানে একটা ডিপ ট্যাগ নিচ্ছি এবং ওই ডিপ ট্যাগে ধরেন আমি একটি ক্লাস নিচ্ছি, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এসএসসি ফর এক্সাম্পল অ্যাকর্ডিয়ন। তো এর ভিতরে আমি পেস্ট করে দিলাম, সেভ করতেছি, যে আসছে। দেন আমি ওই এসএসসি ক্লাসটাকে ধরে কিছু একটা ডিজাইন করতে যাচ্ছি, ফর এক্সাম্পল এসএসসি সেকেন্ড থেকে শুরু শেষ করবো, এটার উইথ 80%, দেন হচ্ছে এটা মার্জিন অটো সেট করে দিচ্ছি, মার্জিন অটো আসছে এবং এটার মার্জিন উপরে নিচে আমরা একটু মার্জিন দিতে যাচ্ছি, ধরেন 50 পিক্সেল মার্জিন উপরে নিচে থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন মাঝখানে আসছে। তাহলে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 আমার মতো করে সেট করে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে আমি আইটেম 1 এর পিছনে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, যেহেতু আপনারা সিএসএস পারেন। তবে আগে দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করে ক্লাস ধরতে হবে। আমি এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখাই। ওকে, এই জায়গায় এই যে এখন আমাদেরকে দেখতে হবে যে ওই আইটেম 1, আইটেম 2 ইউআইকিট প্লাগইনটা কোন ট্যাগের ভিতরে রেখেছে, এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে।
তো এটা দেখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইডি রয়েছে ইউকো অ্যাকর্ডিং জিরো টাইটেল না, এটাতে আমাদের শুধুমাত্র এটা ধরে লাভ নাই, আমাদেরকে আরো স্পেসিফিক ক্লাস ধরতে হবে। এই যে একটা ক্লাস রয়েছে ইউকে হাইফেন অ্যাকর্ডিয়ন হাইফেন টাইটেল, আমরা এটা ধরবো, কপি করতেছি, এটা ক্লাস, তার মানে ডট দিয়ে ধরতে হবে। এখন এটাকে আরো বড় করে নিচ্ছি আবার, ওকে। দেন এই জায়গায় আমরা ক্লাসটাকে ধরবো, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব। দেন হচ্ছে বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ সিসিসি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়েছে। আমরা যদি মনে করি যে আর একটু প্যাডিং দরকার, তাহলে একটু প্যাডিংও দিতে পারবো, 10 পিক্সেল প্যাডিং। দেখতে পাচ্ছেন আর একটু বড় হয়ে গিয়েছে। তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য, ওকে। তো আমরা অ্যাকর্ডিয়ন জিনিসটা কিন্তু খুবই, দেখেন সিম্পল একটা জিনিস, আমরা 5 মিনিটও লাগে নাই, আমরা কনফিগার করে ফেললাম। এরকম অনেক চমৎকার জিনিস আপনারা খুব সহজেই অলরেডি রেডিমেড তৈরি করা আছে, জাস্ট একটু HTML CSS মডিফাই করে আপনারা আপনাদের মতো করে কাজ করে নিতে পারবেন। কারণ এটার ভিতরে যে কন্টেন্ট গুলো রয়েছে, যেমন এখানে আইটেম 1 লেখা, কারণ আইটেম 1 এর পরিবর্তে আপনি আপনার কোশ্চেন লিখতে যাচ্ছেন, তাহলে আপনি লিখেন এখানে এই জায়গায়, দেখেন যে আইটেম 1 কোথায় লেখা আছে, আইটেম 1 লেখা আছে এই জায়গায়। এখন আইটেম 1 এর পরিবর্তে আমি যদি এখানে লিখি হোয়াট ইজ ইউর নেম ফর এক্সাম্পল, ঠিক আছে, কোশ্চেন মার্ক, এটাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের মতো করে একটু মডিফাই করে নেবেন, ওকে। তাহলে অ্যাকর্ডিয়ন আমরা একটা বিষয় দেখলাম, এটাকে আরো অনেক ছোট ছোট ফিচার অ্যাড করা যায় এটার মাধ্যমে, নিচে আপনারা যদি পড়েন তাহলে একটু জানতে পারবেন। এখন আপনারা যেটা করবেন আর কি, সব আপনারা এখানে পারবেন না, এখানে সব আপনারা যতটুকু পারেন এটুকু, মানে সব আপনাদের পক্ষে সম্ভব না, তবে ম্যাক্সিমাম জিনিসই আপনি পারবেন। যেমন আমি যদি এখানে অ্যালার্টে ক্লিক করি, অ্যালার্টে ক্লিক করার পর অ্যালার্ট কি জিনিস আমরা একটু দেখতে যাচ্ছি। যেমন আপনি এরকম কিছু একটা তৈরি করতে যাচ্ছেন, একটা নোটিশ, দেন নিচে কিছু লেখা থাকবে, ওকে। এখন আপনি যদি মার্কআপে যান, এইটুকু যদি ক্লিপবোর্ড কপি করে মডিফাই করে নেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার যখন কেউ ক্রসে ক্লিক করবে ওটা সুন্দর হাইডও হয়ে যাবে, ঠিক আছে। আপনি ওয়েবসাইটের কোনো এক জায়গায় নিচে আপনি একটা নোটিশ শো করাতে যাচ্ছেন, দেন মানুষজন যখন ক্রস করবে ওটা চলে যাবে, আপনি খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারতেছেন। এখন আপনাদের বাসায় যেটা কাজ সেটা হচ্ছে এই প্লাগইনটার মাধ্যমে কি করা যায় এগুলো একটু দেখা, ওকে, যে অ্যালাইন দিয়ে কি করে, অ্যানিমেশন কিভাবে ব্যবহার করে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করা, নিজের মতো করে একটু ট্রাই করে দেখবেন বুঝেন কিনা, ওকে। যেমন অ্যানিমেশন, আমি যদি অ্যানিমেশনে যাই এবং যদি স্ক্রল ডাউন করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন কাজ করতেছে, স্কেল ডাউন স্কেল আপ, ওকে। ধরেন আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করতে যাচ্ছি শেক, আচ্ছা শেক এটাই আমরা ব্যবহার করতে যাচ্ছি। আমরা যদি মার্কআপে যাই, শেকের মার্কআপটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে আমাদের একটা ক্লাস রয়েছে, মানে ওরা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে ক্লাস। এই যে ক্লাস, অনেকগুলো ক্লাস ব্যবহার করছে, সব আমাদের প্রয়োজন নাই, আমাদের অ্যানিমেশন এটা দরকার, ইউকে হাইফেন অ্যানিমেশন হাইফেন শেক। আমরা প্রথমে এই ক্লাসটা ব্যবহার করে দেখবো পারফেক্টলি কাজ করে কিনা। তো আমরা কোথায় ব্যবহার করতে যাচ্ছি, সে পুরো অ্যাকর্ডিয়নটাতেই আমরা ব্যবহার করতে যাচ্ছি। তাহলে এখানে যে ক্লাস ছিল এসএসসি, এসএসসির সাথে আমরা ইউকে অ্যানিমেশন শেক এই ক্লাসটা অ্যাড করে দিলাম। এখন যদি আপনি রিলোড দেন দেখতেই পাচ্ছেন পুরোটা শেক করতেছে যখন আমরা রিলোড দিচ্ছি। তো অনেক কাজ আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। আপনারা বুঝতেছেন ব্যাপারগুলো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার বলছি ইউআই কিটটা ইউজ করে যখন কোনো ডিজাইন বানাচ্ছি সেটা কি রেসপন্সিভ হচ্ছে? হ্যাঁ, পারফেক্টলি রেসপন্সিভ, ঠিক আছে। এই যে আমরা ধরেন এই যে এই কাজটা করলাম, এখন যদি আমরা কন্ট্রোল শিফট এম প্রেস করি, আমরা যখন মোবাইলের জন্য ট্রাই করতেছি আইফোন 12 13, পারফেক্টলি রেসপন্সিভ, সবকিছু ঠিকঠাক মতো রয়েছে। ধন্যবাদ স্যার। স্যার এখানে তো আপনি মার্জিন অটো দিয়েছেন, বিদায় হয়তো বা রেসপন্সিভ হচ্ছে, এমনি তো। ওকে, মার্জিন অটো তাহলে বাদ দিয়ে দিচ্ছি আমি, মার্জিন অটো 80% সব বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার যে কোড সব আমি বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট এম, সবকিছুই তো রেসপন্সিভ। ও আচ্ছা, মার্জিন যদি আপনার দিতে মন চাই কিছু অ্যাডজাস্ট করা লাগবে না, একদম যে একদম 100% ওরা আপনাকে ওকে করে দিবে, ব্যাপারটা এরকম না। আমি মনে করছিলাম মার্জিন অটো দেওয়ার কারণে এটা হচ্ছে। না, মার্জিন অটো দিয়ে তো আমরা মাঝখানে নিয়ে আসলাম, এটার তো আর অন্য কোনো কাজ নেই। স্যার এটা তো অনেকটা মানে সেম বুটস্ট্র্যাপের মতো লাগছে। হ্যাঁ, অনেকটা। ওকে, তারপরে যদি ইমেজে ক্লিক করেন, ইমেজে যদি আসেন তখন স্ক্রল ডাউন করলে এখানে ইমেজেরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই জায়গায়, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা অনেক ইমেজে অনেক ধরনের ইফেক্ট ওরা অ্যাড করছে, ঠিক আছে।
তো চাইলে মানে যতটুকু পারেন এগুলো কোনো কিছুই মুখস্থ করার দরকার নাই। আমরা যখন প্রজেক্ট করব তখন এখান থেকেও বেশ কিছু জিনিস নিয়ে আমরা ব্যবহার করব। তো আপনারা জাস্ট একটু দেখে রাখবেন জিনিসগুলো কিভাবে কাজ করে, কারণ এখানে এত পরিমাণ জিনিস, এগুলো সব একটা একটা করে দেখানো পসিবল না। এখন ব্যবহারটা যদি আপনি শিখে রাখতে পারেন তাহলেই আপনি এটা ব্যবহার করে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি আরেকটা যদি একটু এক্সপ্লেন করি, কার্ড, এটা অনেক ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আপনি যখন কার্ড স্ক্রল ডাউন করবেন, আমি দেখাই স্ক্রল ডাউন, যেমন অনেক সময় এরকম থাকে, এরকম তিনটা বক্স থাকে, কিছু জিনিস লেখা থাকলো, আপনি জাস্ট প্রাইমারি এগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। আবার যদি আমরা একটু নিচে যাই, অনেক ওয়েবসাইটে ব্লগ পোস্ট থাকে, তো ব্লগ পোস্ট গুলো এরকম থাকে, একটা ছবি, আচ্ছা এরকম ডিজাইনও যদি হয়, একটা ছবি বামে থাকবে, ডানে কিছু টেক্সট থাকবে, আপনি ইজিলি করতে পারবেন, জাস্ট মার্কআপটা কপি করে সেট করে দিলেই হবে। আবার ওটা উপরে চলে গেছে, এটা দেখাতে যাচ্ছিলাম, এই যে এটা ধরেন উপরে একটা টাইটেল থাকে, ডেট থাকে, একজনের ছবি থাকে বামে, দেন অল্প একটু লেখা থাকে, রিড মোডে ক্লিক করলে দেন পুরোটুকু শো করে। ওকে, ঠিক খুব ইজিলি করা যাবে। আপনি মার্কআপে যান, মার্কআপটা কপি করেন, পেস্ট করেন, দেন আপনি আপনার মতো করে মডিফাই করে নেন, আপনার কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত আপনাদের? ভাইয়া জি স্যার। স্পেসিফিক ভাবে একটু শর্ট লিস্ট করে দিবেন নাকি যা আছে টোটালি না এখানে না না, সবগুলো এখানে প্র্যাকটিস করতে হবে? শর্ট লিস্টের কোনো কিছু নাই। এর কারণ হচ্ছে আপনি এক এক ওয়েবসাইটে এক এক রকম ফাংশনালিটির প্রয়োজন হবে। আপনি জাস্ট যেটা এনশিওর করবেন, আপনার সব প্র্যাকটিস করার দরকার নাই, ঠিক আছে? আপনি সব প্র্যাকটিস করতে পারবেন না। আপনি যেটা এনশিওর করবেন যে আপনি যখন কোন একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন, ওটা আপনি বুঝতেছেন কিনা, যে কপি করে যখন আপনি পেস্ট করে কিছু একটা হচ্ছে, ওটাকে নিজের মতো করে টেক্সট গুলো পরিবর্তন করতে পারতেছেন কিনা, একটু সিএসএস অ্যাড করতে পারতেছেন কিনা, এই জিনিসটা আপনারা এনশিওর করবেন। তাহলে মেজর মেজর যেগুলা একটু মানে বেশি ইউজ হয় বিভিন্ন ওয়েবসাইটে, ওরকম আর দু একটা একটু দেখাবেন কি? কমন কতগুলো জিনিস আছে যে যেগুলা এই টাইপের, কারণ তাহলে এটা আমাকে এটা একটু আমার মনে কাছে থাকে না পুরোটাই আমি কি নতুন, দিয়ে আমি কি এগুলো লিখে কাজ আসলে দিলে কি আগে করিনি তো এই জন্য বলছি। যেমন হচ্ছে বাটন, বাটন ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে, আপনারা জানেন। অ্যানিমেশনও অনেক ওয়েবসাইটে থাকে, অ্যাকর্ডিয়ন এই ফাংশনালিটি গুলো থাকে। তারপর হচ্ছে কলাম তো তৈরি করতে হয়, কলাম এগুলো এখানে এক সিস্টেমে দেখানো হয়েছে, আমরাও গ্রিড সিস্টেমে আরো দেখবো, তো এখান থেকে দেখে রাখেন, সমস্যা নাই। তারপর কাউন্ট ডাউন কিভাবে করতে হয়, এটা অনেক সাইটে ব্যবহার করা হয়। আসলে এইটা আসলে মানে এইভাবে আসলে বলাটা যায় না, কেন জানেন? কারণ এখানে যেগুলো রয়েছে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আপনার বিভিন্ন সাইটে ব্যবহার করা হয়ে থাকে, ম্যাক্সিমাম জিনিসই। হ্যাঁ, আজকের ক্লাসে কি যে কোয়েরি শেষ হয়ে যাবে? যে করে আসলে শেষের কিছু নাই, তবে আমরা প্লাগ ইন পর্যন্তই রাখবো। যেমন আপনাদের আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি সব ব্যবহার করে দুইটা ছোট মিনি প্রজেক্ট দেখবো, ঠিক আছে? ধরেন আচ্ছা, এটা যখন দেখাবো তখনই বুঝতে পারবেন, মিনি প্রজেক্ট দেখবো। এটা দেখার পর দেন হচ্ছে আমরা একদম ফুল ওয়েবসাইটের যে প্রজেক্ট ওটাতে কাজ করা শুরু করব। নেক্সট ক্লাস কি বলতে কি স্যার, মানে শনিবারের কথা বলছেন? কালকে, হ্যাঁ কালকে আমরা ছোট্ট দুইটা প্রজেক্ট দেখবো, আজকে না কালকে দেখবো আমরা। স্যার না, মানে সকারপুর দেখা স্যার যায় বলছিলাম অনেকগুলো কি, প্লাগইন আছে, কিন্তু এই সাইটে দেখতেছি মোটামুটি এই অনেকগুলো কভার করছে। হ্যাঁ, আপনি ভিন্ন ভিন্ন প্লাগইন ইউজ করার থেকে একটা প্লাগইনের মাঝেই যদি আপনি অনেক ফিচার পেয়ে যান, তাহলে দরকার নাই তো ভিন্ন ভিন্ন প্লাগইন ব্যবহার করা। ভাই অনেক হচ্ছে যে কোয়েরিতে দেখি অনেক অ্যানিমেশন হচ্ছে, যে আপনার ওই যে প্লাগইন গুলো থাকে, মানে যখন ওয়েবসাইটে ঢুকি বিভিন্ন রকম সুন্দর সুন্দর কিছু জিনিস দেখা যায়, এগুলা একটু শিখাবেন না? হ্যাঁ, আমি এখানে তো অলরেডি অ্যানিমেশনের ব্যাপারে বললাম। এই যে অ্যানিমেশনে যদি আপনি যান, তখন এই জায়গায় অ্যানিমেশন রয়েছে যে ডানে বামে, এটা এক ধরনের অ্যানিমেশন। আমরা অ্যানিমেশন নিয়ে আরো কাজ করব, আর একটা প্লাগইন রয়েছে অ্যানিমেশনের, ওটাও আমরা দেখব। মানে এখন মানে এই নর্মাল অ্যানিমেশনের কথা বলতেছেন নাকি ভিন্ন কোনো অ্যানিমেশনের কথা বলতেছেন? হ্যাঁ, ভিন্ন, আসলে আমি নাম বলতে পারছি না, মানে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে অনেক সুন্দর কিছু কাজ করে, ঠিক এরকম আসলে। আচ্ছা, এটা লোটি অ্যানিমেশন হতে পারে, ওয়ার্ডপ্রেস। মেবি আমি আসলে নাম হ্যাঁ, লোটি অ্যানিমেশন হতে পারে। ওয়ার্ডপ্রেস যখন আমরা শেখা শুরু করব তখন হয়তো আমি একটা ক্লাসে দেখিয়ে দিব না আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, ঘুরে ঘুরে উড়ে উড়ে যে অনেক কিছু আসে ব্যাকগ্রাউন্ডে, এগুলা কি আপনার ইয়াতে আমাদের ওগুলা দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। ব্যাকগ্রাউন্ডে ঘুরে ঘুরে লাইক আপনার ইয়া আছে না যে ওইটা কার্সর আপনি CSS এর মাধ্যমে নাড়াচাড়া অ্যানিমেশন করতেছেন, বিভিন্ন আপনার এগুলো ওগুলা আপনি নাড়াচাড়া করতে করতেছে, পারবেন। আচ্ছা, তারপর যাই হোক, ঘুরে আপনারা মানে ক্লাস করতে থাকেন, ঠিক আছে? কার্সর নাড়াচাড়া করলে সরে যায়, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ ওইরকম। আচ্ছা আচ্ছা, ওইগুলো এটা দেখবো। অ্যানিমেশনের
আমরা দেখবো, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনারা ক্লাস করতে থাকেন, যা চাচ্ছেন হয়তো ধীরে ধীরে সবকিছু চলে আসবে। ওকে, তো আপনারা বাসায় মানে হোমওয়ার্ক বলতে হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? এখান থেকে কিছু একটা তৈরি করে, ধরেন আপনি চাইলে অ্যাসাইনমেন্ট আকারেও জমা দিতে পারেন। আপনি একটা ইন্ডেক্স ফাইলে 8-10টা জিনিস আপনি তৈরি করেন, বানায় আপনি, বা 8-10টা বাদ দেন, আপনি 2-3টা জিনিস বানায় আপনি অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করেন, একজন আরেকজনেরটা দেখেন, কোডগুলো দেখেন, ঠিক আছে? আপনারা এই কাজগুলো করবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কিন্তু আপনারা জমা দিচ্ছেন, তার মানে এই না যে আমার জন্য, ঠিক আছে? আমাকে দেখায় লাভ নাই, আপনারা একজন আরেকজনকে দেখান, একজন আরেকজনকে দেখায় নিজের একসাথে গ্রো করেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। ওকে, আমি আপনাদের গ্রুপে একটু যাচ্ছি। আজকে আপনাদের আর অন্য কোনো টপিক থাকবে না, গ্রুপটা একটু চেক করে আজকে শেষ করে দিব। দেন আপনারা ওভারঅল যা শিখেছেন ওগুলো মেন্টালি প্রিপারেশন নেন, আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব প্রজেক্টের। এই তো মুশফিকুর রহমান ভাইয়া আছেন, আপনি ক্লাস করতেছেন? জি ভাইয়া আছি আমি। হ্যাঁ, সুন্দর ডিজাইন করেছেন, গ্রুপে পোস্ট করেছেন, সাথে একটু কোড গুলো শেয়ার করবেন, হ্যাঁ? তাহলে স্টুডেন্টদের জন্য হেল্প হবে। কেউ যদি এটা জানতে শিখতে ইন্টারেস্টেড হয়, আপনি যদি কোড অ্যাড করে দিতেন তাহলে সবাই দেখতে পারতো। আমার রেসপন্সিভ একটু প্রবলেম ছিল, সেজন্য দেইনি ভাইয়া। আমি আসলে একটু না, যতটুকুই করছেন এতটুকুই, রেসপন্সিভ বাদ দেন, রেসপন্সিভ এখন ওইরকম প্রজেক্ট করি নাই, বাট আপনি যতটুকু করছেন এতটুকুই শেয়ার করবেন, তাহলে দেখবেন যে অন্যরা উপকৃত হবে আর কি। ওকে ভাই। ওকে, একজন হিসাবে লিংক দিয়ে দিয়েছেন, ভালো। হ্যাঁ, সুন্দর হয়েছে, আপনারা তো অনেকেই কাজ করতেছেন, ভালোই কাজ করতেছেন। আপনাদের মাইক্রোফোন একজন শব্দ আসতেছে অনেক। ইমরান ভাই কিছু বলতে যাচ্ছেন? জি ভাইয়া, জি বলেন। বলতে চাচ্ছিলাম যে আমরা যেটুকু কমপ্লিট করছি বা দেখছি এইটুকু দিয়ে কি সাইট কমপ্লিট করা যাবে, বা এইটুকু ও কি আমাদের জন্য? কেন যাবে না কেন? দেখেন আমরা যদি কালকে থেকে প্রজেক্ট করবো, এইটুকু কি প্রজেক্টের জন্য এনাফ? এখন এটা তো আপনি প্রজেক্ট দেখেন নাই, দেখেন না এনাফ হয় কিনা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই মোটামুটি যথেষ্ট, এর মধ্যে প্রজেক্ট সুন্দর, অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট হবে এতটুকুর মধ্যে। ভাই একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ভাইয়া আমার এই পোস্টের থেকে একটু একটু নিয়ে যাবেন আরেকটু করে, এটা আমারটা, হ্যাঁ হ্যাঁ এটা নিচে 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 আর একটু নিচে, এটা নীলটা? না না এর নিচে তবে আমার পোস্টে। নাম কি আপনার? নাম বলেন। আব্দুর রাজ্জাক, এটা। হ্যাঁ এটাই তো ভাই। এই যে ব্যাকগ্রাউন্ডে যখন আপনার গ্রেডিয়েন্ট ইউজ করছেন লিনিয়ার, তো এখানে আমি টপটা মেনশন করছিলাম, তো এখানে টু টপ ব্লু এবং রেড, তাহলে টপে কি ব্লু আসার কথা ছিল না? না, নিচে আসছে যে ব্লু নিচে যাবে, ঠিক আছে, রেডটা উপরে যাবে। সিমিলারলি কি আপনার লেফটের ক্ষেত্রেও তাই হয়েছে, লেফটে আমি দিছি ব্লু আর রেডটা দিছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্লু থেকে রেডের দিকে যাবে, লেফটে যাবে, ওইভাবে কাউন্ট হয়। আপনি উল্টা চিন্তা করতেছেন আর কি। ও, আর তার মানে ডান, মানে একদম ডান সাইডে যেটা থাকবে ওটা লেফট থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছিলাম যে আমরা যখন কোডিং করার মধ্যে লাইভ সার্ভারে দেখতে যাই, তখন যদি সিএস এর মধ্যে কার্সরটা থাকে, তাহলে লাইভ সার্ভারে গেলে দেখায় না কেন? মানে বুঝলাম না আমি। মানে আমরা যখন কোডিং করার পরে যখন লাইভ সার্ভারে গিয়ে দেখতে চাই যে আমাদের কোডিং গুলা কি হচ্ছে না হচ্ছে, তখন যদি সিএসএস ফাইলের মাধ্যমে থাকে তারপরে দেখতে যাই, তাহলে দেখায় না। স্টেটমেন্ট ফাইলে গিয়ে দেখলে দেখায় আর কি, এরকম। ওই আমরা তো এখানে এই যে এখানে রান করলাম, তারপর সবই তো দেখতে পাচ্ছি। দুইটা ফাইল থাকে না, দেখেছে আমার অবস্থান যদি সিএসএ থাকে তাহলে আমাকে লিস্টিং ইন ডিরেক্টরি দেখায়, আর যদি এসটিএমএল থাকে তাহলে সঠিকটা দেখায় বা আউটপুটটা দেখায় আর এরকম। আপনার কোশ্চেন আসলে ক্লিয়ার না, আমি বুঝতেছি না যে কি প্রবলেম। আপনারা কেউ বুঝতে পেরেছেন ওনার কোশ্চেন? আচ্ছা, আপনি কি ফাইলগুলো বাইরে থেকে অন করেন নাকি ভিজুয়াল স্টুডিও কোড থেকে অন করেন? ভিতর থেকে অন করি। তাহলে হবে না কেন? আর আমি যখন কোডিং করি, দুইটা ফাইলে কোডিং করি না, ধরেন এসটিএমএল সিএসএস দুইটাতে কোডিং করতেছি,
And আমি যদি সিএস এ থাকি লাইভ সার্ভার থাকতে চাই তাহলে লাইভ সার্ভারটা আউটপুট দেখায় না, আবার যদি সিএসএস এইচটিএমএল এ থাকি যাবে না তো, সিএসএস এ যাবে না, সিএসএস কে আপনি ওয়েব সার্ভারে রান করবে না, রান করবে এইচটিএমএল ফাইল। আমরা কখনোই সিএসএস কে রান করি নাই, অলওয়েজ রান করতেছি index.html। হ্যাঁ ভাই এটাই আমার মানে জানা ছিল, মানে আমি অনেক সময় থেকে সিএস এ থেকে রান করতে যাই যে রান হয় না, আবার এইচটিএমএল থেকে রান করলে আমার রান হয় আর কি। ও না, এইচটিএমএল থেকেই করবেন, সিএসএস কে রান করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনাদের অ্যাক্টিভিটি ভালো, অনেকের অ্যাক্টিভিটি ভালো, কিন্তু সবাই মনে হয় আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন কিনা শিওর নাই ব্যাপারটা, সবার পোস্ট দেখতে পাচ্ছি না। তবে যারা করতেছেন তারা ভালো, ঠিক আছে। আর যারা করেননি বা জমা দেন না, একটু কষ্ট করে দিবেন। আপনাদেরকে আপনাদের ইন্সপায়ারেশনের জন্য একটা জিনিস দেখাই, ওকে। ডাব্লিউপি আমরা কিছুদিন আগে একটা ব্যাচ শেষ করেছি, ডাব্লিউপি ব্যাচ 27 নাম্বার ব্যাচ, এই অল্প কিছুদিন হইলো। ইউটিউবে ওই ছেলেটার মানে হাবিবুর রহমান, ওনার ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন। আরে ব্যাচের ডাব্লিউপি ব্যাচ 27 হাবিবুর রহমান নামে একটা ছেলে, খুব ভালো, মানে আপনার অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো করেছে, সবকিছুই ঠিকঠাক ছিল এবং সে কাজও পেয়ে গেছে। দেখাই আমি আপনাদেরকে। সরি 27 না, 27 ব্যাচ তো রানিং, 26 নাম্বার। উনি কি ওয়ার্ডপ্রেস নিয়ে হ্যাঁ, এই যে হাবিবুর রহমান ভাইয়া 6 ঘন্টা আগে পোস্ট করছে, ঠিক আছে। আজকে নামাজের আগে একজন ইউনাইটেড স্টেট বাইরের কাছ থেকে মেসেজ পাইছে এবং অর্ডারটাও দিয়ে দিছে তাকে। এটা হচ্ছে তার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিকঠাক আছে কিনা, একটু পোস্ট করলো, ঠিক আছে, সবই ঠিক আছে, খুব সুন্দর করেই কমিউনিকেশন করেছে এবং দেখতে পাচ্ছেন। এটা কি ফাইবারে নাকি আপওয়ার্কে? ফাইবারে, ওনার কাজটা ফাইবারে, ফাইবারে, ঠিক আছে। তো আপনারা যারা ঠিকঠাক মতো অ্যাসাইনমেন্ট করবেন, ঠিকঠাক মতো কাজ করবেন, তাদের কিন্তু পসিবিলিটি ভালো থাকবে যে মার্কেট প্লেসে ভালো করতে পারবেন, ওকে। যারা ভালোভাবে ট্রাই করে তারা দেখা গেছে যে আমাদের কোর্সের খুব বেশি সময় লাগে না। আমরা 4 মাসের কোর্স, উনি 4 মাসের কোর্সে, তো নর্মালি তো আমাদের ক্লাসগুলো 4 মাসের, আপনাদের তো 5 মাস করে দিয়েছে, কিন্তু ওদের 4 মাস ছিল। তো 4 মাস আর হচ্ছে ধরেন 1 মাস ট্রাই, 1 মাসও ট্রাই করে নাই, এর মাঝেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটু ভালো করে ট্রাই করবেন, এখানে অপরচুনিটি আছে, হ্যাঁ। এখন নিজেরা একটু ভালো করে সময় দিবেন। আর সফলতা আসলে আমাদের উপরে ডিপেন্ড করবে না, সবকিছু এটা আপনার উপরেও ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো এখানে করতেছেন মূলত কিনা। কোথায় ফোকাস করা হবে, আপওয়ার্কে নাকি ফাইবারে? আমরা দুইটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দুইটা মার্কেট প্লেসে আপনাদেরকে ট্রাই করার জন্য বলবো। এখন ফাইবারটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় কেন, কারণ নতুনদের জন্য ফাইবারটা একটু ইজি হয় কাজ করতে, আপওয়ার্কে একটু ঝামেলা আছে ছোটখাটো, ফাইবারটা একটু ইজি। স্যার আমাদের কাল ফাইবার তো এখন অনেক কঠিন হয়ে গেছে নতুনদের জন্য, আপনার আইডি অ্যাপ্রুভ হয় না, তারপর অনেক ঝামেলা করতেছে। কোথায় কোথায় অ্যাপ্রুভ হয় না? ভাইয়া ফাইবারে না, আইডি অ্যাপ্রুভ হবে না কেন? আমাদের স্টুডেন্টরা তো সুন্দর আইডি খুলে খুলে কাজ করতেছে, কেউ তো এখনো বললো না যে আইডি অ্যাপ্রুভ হয় না। আচ্ছা, নতুন এরকম নিয়ম করছে তো আমি ওইটা আপনার কবে অনেকে কবে জানছেন আপনি? না, আমি অনেকে পোস্টে দেখতেছি যে আপনার আইডি নাকি অ্যাপ্রুভ করে না, তারপর আপনার আরো বিভিন্ন রকম নাকি ঝামেলা না, আইডি এগুলো কোনো লস প্রবলেম করবে। নাই, ফাইবার এবং আপওয়ার্ক পারফেক্টলি আপনার আইডি অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আমাদের স্টুডেন্টরা, রানিং স্টুডেন্টরা কাজ করতে পারতেছে, ঠিক আছে, এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আপনারা নেক্সট ক্লাস আগামীকালকে জয়েন করবেন।